শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমি নাবিলা সোহার। ভারতের সাথে 10টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সই হয় নথিগুলো। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই শীর্ষ নেতা। এ সময় তারা দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ নিয়ে কার্যকর আলোচনা হয়েছে। ঢাকা ও দিল্লির মধ্যে উন্নয়ন অগ্রগতির পথে দুই দেশের নবযাত্রা শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক শেষে সন্ধ্যা 6টায় নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তো আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে। ভারতের নয়াদিল্লি থেকে যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আহমেদ রেজা। যাচ্ছি তার কাছে। রেজা, আমাদের জানাবেন যে প্রধানমন্ত্রী কি দেশের উদ্দেশ্যে এর মধ্যে রওনা দিয়েছে কিনা এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে এবং এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে বাংলাদেশ সময় ঠিক 7:30 বাংলাদেশ সময় 7টার সময় তিনি আসলে করবেন ফ্লাইট দিল্লি ছাড়বেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আরো 20 থেকে 25 মিনিট পরে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি ছাড়বেন এবং সেটি ছাড়লে আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দিতে পারবো। তবে এর আগে কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে তিনি আসলে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো কিভাবে জোরদার করা যায় সেটি কিছু আলাদাভাবে তিনি সেই বৈঠকে উঠে এসেছে এবং বলা হয়েছে যে শীর্ষ পর্যায়ের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা গত কয়েক ঘন্টা যাবৎ জানাচ্ছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আলাদাভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত 2 বছরে তিনি 10 বারের মতো দেখা করেছেন, কিন্তু তার মধ্যে এই সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করছে, কেননা এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে আরো গভীর উচ্চতা নিয়ে যেতে চায় দেশের শীর্ষ পর্যায়ে নেতারা। একই সাথে তারা কিন্তু সেটাই বলছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে নবযাত্রার মাধ্যমে যে এই যে যাত্রা শুরু হলো সেটি আসলে উন্নয়নের যাত্রা, বন্ধুত্বের যাত্রা। ফলে এটিকে প্রাধান্য দিয়ে বেশ কিছু বিষয়ে 10টি সমঝোতা স্মারক এবং অংশীদারিত্ব যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছে ইতিমধ্যে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ডিজিটাল কোঅপারেশন এবং একই সাথে বলা হচ্ছে যে সবুজায়ন করা। এই দুটিকে কিন্তু ভারত বাংলাদেশ বর্তমানে প্রায়োরিটি দিচ্ছে এবং একই সাথে বলা হচ্ছে যে তিস্তা চুক্তির বিষয়ে প্রকল্প নিয়ে কাজ করবার জন্য ভারত আগ্রহ দেখিয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে একটি টেকনিক্যাল টিম পাঠানো হবে এবং তারা সেটি পর্যবেক্ষণ করবে কিভাবে এই কাজটিকে অগ্রগতির মাধ্যমে সম্পন্ন করা যায়। এছাড়া সীমান্ত হত্যা বন্ধনে কিন্তু আলাদা আলোচনা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, যেটি পররাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে উল্লেখ করেছেন। ফলে বেশ কিছু বিষয় কিন্তু দ্বিপাক্ষিক যে সম্পর্কের যে বেড়াজাল রয়েছে সেইটির মধ্যে কিন্তু আসলে অনেক কিছু রয়েছে এবং অনেকেই বলছেন যে আপাত দৃষ্টিতে এই সফরটিকে অনেকেই সফল সফর মনে করছেন। রেজা, আপনাকে ধন্যবাদ নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 1-11-র মতো সুপরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আয়োজনের প্রস্তুতি পরিদর্শনে সোহরাওয়ার্দী উদ্যানে যান তিনি। জানান, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুত। নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই দলের পরবর্তী লক্ষ্য বলেও জানান সাধারণ সম্পাদক। নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি,
সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত হন অন্তত 20 জন। সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সচেতন নাগরিকের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে পৌর মেয়র আক্কাস আলী সমর্থকরা। একই সময় সেখানে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের অনুসারীরা। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পুলিশ গিয়ে টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। সিলেট সুনামগঞ্জে নদ নদীর পানি কমলেও চরম দুর্ভোগে লাখ লাখ দুর্গত মানুষ। সিলেটে উজানের ঢল কমায় বিপদসীমার নিচে নেমেছে সুরমার পানি। শহরের বেশিরভাগ নিচু এলাকা থেকে পানি সরে গেছে। এছাড়া সীমান্তবর্তী নদীর পানি কমায় পরিস্থিতির উন্নতি হচ্ছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ উপজেলাগুলোর। পানি উন্নয়ন বোর্ড জানায় 12 ঘন্টায় সিলেট পয়েন্টে পানি কমেছে 12 সেন্টিমিটার। এছাড়া সীমান্ত নদীগুলোর পানি কমেছে 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত। কমেছে কুশিয়ারা নদীর পানিও। তবে এখনও জেলার 9 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। প্রায় 400 আশ্রয় কেন্দ্রে 25,000 মানুষ মানবেতর জীবনযাপন করছে। সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত না হওয়ায় কমছে নদ নদী ও হাওরের পানি। গেল 24 ঘন্টায় বিপদসীমার নিচে নেমেছে সুরমার পানি। বর্তমানে 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহরের বেশিরভাগ সড়ক ও ঘরবাড়ি থেকে নেমে গেছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন। তবে যারা আশ্রয়কেন্দ্র ছাড়তে পারেনি তারা আছেন খাবার সংকটে। সরকারের ত্রাণ সহযোগিতা না পেয়ে শুধু চিরা মুড়ি খেয়েই তারা দিন পার করছেন। পানিটারে আমরা এখন ওই কল থেকে বা জোর থেকে গিয়ে আনি আর কি, কিন্তু কেউ তো আমরা আর পানি টানি দিছে না। এখন পর্যন্ত তো খানি আইছে না। কইয়া গেছিল তারা 250 প্যাকেট লই আইব, এখন পর্যন্ত আইছে না। আনামত ডাইল খাসা এটা খাইলে আরো কলেরা, ডায়রিয়া, জাস্ত নানান বিভিন্ন রোগ হইতে পারে। আমরা কোনো সাহায্য পাইছি না, ওই একটুগুলো সিরা পাইছি আর কিছু পাইছি না। এদিকে নদ নদীর পানি কমায় লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16টি নদ নদীর পানি এখনও বিপদসীমার আশপাশে বইছে। এতে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি এবং রাজারহাটের অন্তত 20,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাটে জালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের সবগুলোর জলকপাট খুলে রাখা হয়েছে। আগামী 2 দিন তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। 5-7 দিন থেকে পানি বাইরে এখনো আছে। এখন পোলাভান নিয়ে খুব অসুবিধায় আছি। বাল বাচ্চারা নিয়ে পানির মধ্যে রয়েছি। কোনো মেম্বার চেয়ারম্যানও আসে নাই, সরকারি কোনো অনুদানও পায়নি। আমাদের এলাকায় চারিদিকে পানি, আমাদের ফসল, বিভিন্ন ফসল আমাদের ক্ষতি হইতেছে। এদিকে ভিন্ন চিত্র জামালপুরে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে 48 সেন্টিমিটারের বেশি পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে তলিয়েছে চলাঞ্চল সহ নিম্নাঞ্চল। ইসলামপুরের চিনাডুলি ও পার্থসী ইউনিয়নের 15টি গ্রামে পানি প্রবেশ করেছে। দেখা দিয়েছে নদী ভাঙনও। এবারে সার্বিক বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন এবং বাড়ি ফেরাদের কি কোনো সহায়তা করেছে প্রশাসন, সেটাও আমাদের জানাবেন। সোহার, এখনো পর্যন্ত আমরা আসলে বন্যার্থ যে মানুষগুলো আছেন তাদেরকেই সহায়তা করতে দেখিনি। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে বিভিন্ন প্রকারে তারা সাহায্য সহযোগিতা করে থাকেন। তবে আমরা সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় গিয়েছি, তাহিরপুর থেকে শুরু করে বিশ্বম্ভরপুর, এবং এখন আমরা আছি সুনামগঞ্জ সদরে। সেখানেও কিন্তু বেশ কয়েকটি পরিবারের কাছে আমরা গিয়েছি। মোটামুটি আমরা কথা বলেছি তাদের কাছে সেভাবে সরকারের সহায়তা পৌঁছায়নি। আর যারা আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে আছেন, সেখানকার অবস্থা সকাল থেকে জানিয়েছি খুবই ভয়াবহ। তারা আসলে খুবই
খুবই মানবেতর জীবনযাপন করছেন, সেখানে আশ্রয়কেন্দ্রে থাকার পরেও তাদের কাছে সেভাবে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছায়নি। যদিও ব্যক্তি উদ্যোগে কিছু ত্রাণ সহায়তা, চিড়া, মুড়ি এরকম কিছু ত্রাণ সহযোগিতা তারা পেয়েছেন, তবে সরকারের পক্ষ থেকে যেই সকল ত্রাণ আসে সে ধরনের কোনো ত্রাণ সহযোগিতা পাননি। তবে এখন যারা বাড়ি ফিরছে, যেহেতু বন্যার উন্নতি হচ্ছে যার কারণে অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে তারা বাড়ি ফিরছেন, তাদের যে বাড়ি ক্ষতি হয়েছে সেইগুলো আবার নতুন করে ঠিক করে নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন। সেই জায়গায় বলা যায় যে সোহার, আমরা অনেককে দেখেছি, কয়েকটি পরিবারের সাথে কথা বলছি, তারা বলছেন যে না, এমন কোনো সহায়তা তারা পাননি তাদের নতুন করে বাড়ি দাঁড়ানোর ক্ষেত্রে বা যে সকল ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে উঠতে সরকার সেভাবে সহায়তা করেনি। সোহার, ফয়সাল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। যেতে চাই সিলেটে, সেখানে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আপনি আমাদের জানাবেন যে আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং সেখানে বানভাসীরা কি ঘরে ফিরতে শুরু করেছে কিনা, এবং স্থানীয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের প্রতিফলন কতটুকু দেখছেন? স্যার, আমি এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ উপজেলায় রয়েছি। ফেঞ্চুগঞ্জের এই যে পরিস্থিতি আমি আপনাকে একটু দেখাতে চাই। এই বাড়ির লোকজন 7 দিন আগেই বানের পানিতে টিকতে না পেরে বাড়িঘর ছেড়েছেন। এখনও আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোমর পানি, এবং ঘরের ভিতরেও অনেক নিচু ঘর যেগুলো আছে সেগুলোতে কোমর পানি রয়েছে এবং কিছু কিছু ঘরে হাঁটু পানি রয়েছে। এবং এরা আসলে আজকের যদি সকাল 6টা থেকে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার পানি কমেছে। যদিও কেউ কেউ বলছেন পানি কমেনি, পানি বেড়েছে, তবে সরকারি হিসাবে 6 সেন্টিমিটারের মতো পানি কমেছে। যদি এই হারে কমতে থাকে, এই পানিটুকু কমতে আরও 7 দিনের মতো সময় লেগে যাবে। সুতরাং এই মানুষগুলো আসলে কবে বাড়ি ফিরতে পারবে, এবং যেগুলো কাঁচা ঘর আছে সেই ঘরের ভিতরের যে চিত্র তৈরি হবে সেখান থেকে সেখানে থাকার মতো পরিস্থিতি তৈরি করতে কিন্তু এসব মানুষের আরও বেশ কয়েকদিন লেগে যাবে। আর অন্যান্য গ্রামের দিকে এখন পর্যন্ত ফেঞ্চুগঞ্জের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো থেকে এখনও পানি নামেনি, এবং আশ্রয়কেন্দ্রে যারা ছিলেন এখনও তারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন। আশ্রয়কেন্দ্রে খাবার দাবারগুলো যাচ্ছে, আশ্রয়কেন্দ্রে যারা আছেন তারা কিছুটা ত্রাণও পাচ্ছেন, কিন্তু আশ্রয়কেন্দ্রের বাইরে বিশেষ করে বাড়িঘরে যারা রয়েছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না। এছাড়া সবচেয়ে বেশি পানি নেমেছে কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাটে, সেখানকার চিত্রও কিন্তু আরও ভয়াবহ। সেখানকার অনেক বাড়িঘর ভেঙে গেছে, অনেক জায়গায় ঘরের যে চিত্র আমরা দেখেছি সেটাও কিন্তু ভয়াবহ, এবং সেখানে মাথা গোঁজার ঠাঁই যেগুলো ছিল সেগুলো এমনভাবে ধ্বংস হয়েছে সরকারের সহায়তা ছাড়া সেখানে মানুষজন টিকতে পারবে না। নাবিলা, সোহার। রিপন, ধন্যবাদ আপনাকে সিলেটের বানভাসীর খবর জানানোর জন্য। বন্যার খবর জানতে এই পর্যায়ে যেতে চাই জামালপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, আপনি জানাবেন যে বৃষ্টি কি এখন পড়ছে কিনা এবং বন্যার কি অবস্থা এবং সার্বিক কি পরিস্থিতি আমাদের জানাবেন। নাবিলা, আমি প্রথমেই বলে রাখতে চাই, গত 1 সপ্তাহ ধরে কিন্তু জামালপুরের যে এই অঞ্চলটি রয়েছে অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু আজ রাতেও কিন্তু গতকাল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে গত রাতেও। এখন কিন্তু আবহাওয়া খুব ভালো রয়েছে। তবে পানির বিষয় যদি একটু বলি, পানি কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে এই অঞ্চল দিয়ে। আমি যদি যমুনার পানির যদি স্তরের কথা বলি, এখন যমুনার বাহাদুর বাঁধ যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু এখন পানির স্তর রয়েছে, প্রবাহিত হচ্ছে কিন্তু 73 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সেই জায়গা থেকে কিছু কিছু অঞ্চলে কিন্তু যে ফসলি জমি রয়েছে সেই জমিগুলোতে কিন্তু আমরা পানি দেখতে পেয়েছি। এছাড়া বিচ্ছিন্ন কিছু কিছু বাড়ি যেগুলো এককভাবে বাড়ি তৈরি করেছেন সেগুলো কিন্তু পানি আমরা লক্ষ্য করেছি, দেখেছি। এছাড়া আরেকটি যদি বলতে চাই, জামালপুরে কিন্তু 2টি বৃহৎ নদ ও নদী রয়েছে, একটি ব্রহ্মপুত্র এবং একটি যমুনা। তো ব্রহ্মপুত্রের পানি কিন্তু 2-3 মিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে বিপদসীমার। আর একটি বিষয় বলি যে এই সবচেয়ে বন্যায় কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়ে জামালপুরের চর অঞ্চলের মানুষ। তো সেই জায়গা থেকে চর অঞ্চলে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন চর অঞ্চলের ফসলের জমিতে কিন্তু পানি উঠেছে, আমরা দেখতে পেয়েছি। সেখানকার যে পাট বা অন্য কোনো যে পণ্য রয়েছে যেগুলো চাষ হয় সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। আর এখানকার যে আবহাওয়া অফিস বা পানি উন্নয়ন বোর্ড যারা রয়েছে তারা যেমনটি আমাদের বলেছেন যে পানি আজ দুপুরের পর থেকে কিন্তু তেমন একটি বাড়েনি, তবে বাড়ার আশঙ্কা রয়েছে। আর জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বানভাসী মানুষের জন্য।
নাবিলা। সাগর, জামালপুরের বন্যার খবর জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। জেনে নেব টি-20 বিশ্বকাপের খবর। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও এখনও সেমিফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। ডট বল কমানোর পাশাপাশি বোলাররা শৃঙ্খলা ধরে রেখে লাইন লেন্থে বোলিং করতে পারলে তেমনটা সম্ভব বলে মনে করেন তাসকিন আহমেদ। ভারত ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছেন চান্দিকা হাথুরু সিংহ শিষ্যরা। বিপরীতে ভিভ রিচার্ডস স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ভারত। তপ্ত রোদেও 4 ছক্কার ফুলঝড়ি ছিল রোহিত কোহলিদের ব্যাটে। নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্ন থাকে না। আসলে নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, এবং তো ওইটার জন্য আসলে আমাদের ব্যাটিং বোলিং সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে ট্রাই করি, তো মিস্টেকের মার্জিন অনেক কম করতে হবে। ইনশাআল্লাহ সেরা ক্রিকেট খেললে অবশ্যই। ভারতের ওপেনারদের বিপক্ষে তুরুপের তাস হতে পারেন শরীফুল ইসলাম, এমনটাই অভিমত তামিম ইকবালের। নতুন বলে শরীফুলের সুইং কার্যকর হতে পারে রোহিত কোহলিদের জন্য। তামিম আরও মনে করেন অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিবের উচিত 3 বা 4 নম্বর পজিশনে ব্যাটিং করা, সেই সাথে পুরো 4 ওভার বোলিং করা। ESPN ক্রিক ইনফোকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তামিম ইকবাল। বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব, সে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছে। ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল থাকলেও সে 3 বা 4 নম্বর পজিশনে খেললে ব্যাটিংয়ে কিছুটা সময় পাবে, কাউন্টার অ্যাটাক করতে পারবে। সাকিব বাংলাদেশের সেরা বোলার। ব্যাটার ডানহাতি বা বামহাতি যাই হোক না কেন, তাকে দায়িত্ব নিতে হবে। তার 4 ওভার অনেক ভাইটাল। অ্যান্টিগা থেকে এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, আমাদের জানান যে কিংসটাউনের আবহাওয়া কেমন দেখছেন এবং বাংলাদেশ আর ভারত উভয় দলের একাদশ কেমন হতে পারে, কি মনে করছেন? আবহাওয়া কেমন সেটা আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। যে পরিমাণ রোদ, এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছে, দুরূহ ব্যাপার। মানে এই পরিমাণ রোদ, তবে বৃষ্টির সংখ্যা কিন্তু আছে। যেটা হয় যে এই ধরনের বৃষ্টি এখানে 2 থেকে 3 মিনিট হয়, আবার বৃষ্টি চলে যায়। খুব বেশি ইন্টারাপ্ট করার সম্ভাবনা খুব কম এখানে, আমারও যেটা মনে হয়। যদিও এখানে আবহাওয়ার যে পূর্বাভাস, সেটা শুরুর দিকে কিছু ঝড়ো বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, কিন্তু আবহাওয়ার যে অবস্থা দেখছি, কালো মেঘ কিন্তু এখন আমার পর্যন্ত চোখে পড়েনি যে কালো মেঘ আছে। অন্য সময় দেখা যায় কালো মেঘ আছে। তো আবহাওয়া খুব বেশি একটা সমস্যা নয়। টসও খুব বেশি বড় ফ্যাক্টর হবে বলে মনে হয় না। এমন না যে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, বরং গতকাল সারা রাত বৃষ্টি হয়নি, আজকে সকালেও এরকম করে বৃষ্টি আমরা দেখতে পারিনি। তবে বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে, কারণ সমুদ্র বেষ্টিত এলাকা এবং এটা একটা ঝড়ের সময়। এই সময়গুলোতে প্রচুর বৃষ্টি হয় এখানে। বাংলাদেশের একাদশে পরিবর্তনের সুযোগ আসলে যেটা হয় যে সৌম্য সরকারের কথা আসতে পারে, যে সৌম্য সরকার, কিন্তু সৌম্য সরকার এমন কিছু করেননি যে তিনি ব্যাক করবেন। আসলে বাংলাদেশ দলটাই এমন, অন্যরা খারাপ খেলে দলে সুযোগ পাওয়া যায়, সেরকম একটি অবস্থা। তবে শেখ মেহেদীর যে অন্তর্ভুক্তি ছিল গত দিনে, সেটা খুব একটা কাজে লাগেনি। সেই জায়গায় বোলিং আক্রমণে কিছুটা পরিবর্তন হয় কিনা সেটা দেখা যাবে 1 ঘন্টা পর ম্যাচ। যে স্টেডিয়ামটা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, স্যার ভিভিয়াস রিচার্ডস স্টেডিয়াম, খুবই বড় বিখ্যাত স্টেডিয়াম। এখানে ভারতের বিপক্ষে ম্যাচ মানে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা তাতিয়ে থাকে বেটার ক্রিকেট খেলে অন্য দিনগুলোর থেকে। আজকে সেরকম নিশ্চয়ই ভক্তরা দেখার অপেক্ষায় থাকবেন। প্রত্যেক ক্রিকেটারের নিজেকে প্রমাণের একটা সুযোগ থাকে, কিন্তু বড় মঞ্চ সেমিফাইনালের থেকে আমি বিশ্বাস করি যে একটা ম্যাচ ভারতের বিপক্ষে যদি। অমিত, ধন্যবাদ আপনাকে অ্যান্টিগা থেকে যুক্ত হওয়ার জন্য। টি-20 বিশ্বকাপের আরও খবর। সুপার 8 পর্বের খেলায় যুক্তরাষ্ট্রকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ। মার্কিনীদের দেয়া 129 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 55 বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। মারাত্মক বোলিংয়ে 19 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন রোস্টন চেজ। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখার চেষ্টা চালায় উইন্ডিজ। দ্বিতীয় ওভারে সাফল্য পায় ক্যারিবিয়ানরা। রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে স্টিভেন টেইলরকে প্যাভিলিয়নের পথ দেখান আন্ড্রু রাসেল। বিপর্যয় সামলে দ্বিতীয় উইকেটে 48 রানের পার্টনারশিপ যোগ করেন অ্যান্ড্রেস গোস ও নীতিশ কুমার। 20 রানে নীতিশ ও গোস করেন 29 রান করে। মিলিন্দ কুমার আলী খানদের ছোট ছোট ইনিংসে ভর করে 128 রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 67 রান যোগ করেন শাই হোপ ও জনসন চার্লস। 12 বলে 27 রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান।
শাই হোপের হার না মানা 82 রানের ক্যামিওতে সহজ জয় তুলে নেয় উইন্ডিজ। এই জয়ে সেমিফাইনালের আশা কিছুটা বাঁচিয়ে রাখল ক্যারিবিয়ানরা। আর টানা 2 হারে বিদায়ের পথে যুক্তরাষ্ট্র। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। গাজায় শরণার্থী শিবির টার্গেট করে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকায় 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় অর্ধশতাধিক ফিলিস্তিনির। রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। আল মাওয়াসি শরণার্থী শিবিরে রাতভর তাণ্ডব চালায় সেনারা। বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন, আহত 50 জন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের দাবি, তাদের কার্যালয়ের খুব কাছেই ছোড়া হয়েছে মিসাইল। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ি টিলার ওপর নেওয়া হয় 2টি ট্যাঙ্ক, সেখান থেকে গোলা ছোড়ে ইসরায়েলি সেনারা। তবে ক্যাম্পে হামলার দায় অস্বীকার করেছে তেল আবিব। দাবি, বিষয়টি খতিয়ে দেখছে তারা। খান ইউনিস সহ গাজার অন্যান্য অংশে অব্যাহত হামলা। গাজা সিটির 7টি শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের। লেবাননে ইসরায়েলকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। দেশটিতে সর্বাত্মক হামলা চালালেই তেল আবিবই বিপদে পড়বে। শুক্রবারের বিবৃতিতে এমন দাবি করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘে ইরানের মিশন প্রকাশিত এক বার্তায় বলা হয়, নিজেদের বাঁচাতে দখলদার ইসরায়েল অবিবেচকের মতো সিদ্ধান্ত নিলে আরেকটি যুদ্ধের মুখে পড়বে অঞ্চলটি। নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতি হবে ইহুদি রাষ্ট্রেরই। একই দিন হিজবুল্লাহকে উদ্দেশ্য করে আরেক দফা হুমকি দিয়েছে ইসরায়েল। শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টিস। ইরানের সন্ত্রাসী বলয় ও উগ্র ইসলাম পন্থার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে তেল আবিবের পাশে থাকার আহ্বান জানান তিনি। সম্প্রতি ইসরায়েল সেনাবাহিনী লেবাননের সর্বাত্মক হামলার পরিকল্পনার কথা জানালে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় লেবানন সীমান্তে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী দেশের গর্ব। রাষ্ট্রপতি সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী প্রধানের ভূমিকার প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ। বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স যোগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। সকালে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, শুক্রবার দিবাগত রাত থেকে মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠক করেছে। সেখানে পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান সহ বিদেশের চিকিৎসকরাও ভার্চুয়ালি যুক্ত হন। তারা বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান অধ্যাপক জাহিদ। তিনি বলেন, মেডিকেল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছেন বিএনপি চেয়ারপারসনকে। সম্প্রতি সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবী সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বিএফইউজে ও ডিইউজে। শনিবার বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সম্প্রতি দেশের কতিপয় বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের বিপুল এবং অস্বাভাবিক সম্পদের ওপর গণমাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে দেয়া প্রতিক্রিয়া স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের বড় কাজ হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে গোপন তথ্য বের করে তা জনগণকে জানানো। এতে করে কারো উত্তেজিত হওয়ার কারণ নেই। বিএফইউজে ও ডিইউজে স্পষ্টভাবে জানাতে চায়, কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে তা ব্যক্তিগত বিষয়, সেটা কোনো বাহিনীর বিষয় নয়। তাই শত হুমকি ও ধমকের মুখেও সাংবাদিক সমাজকে তাদের পেশাগত দায়িত্ব পালন অব্যাহত আহ্বান জানায় সাংবাদিক সংগঠন দুটি। বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল স্বজনরা। পথে বরগুনা রামতলিতে ব্রিজ ভেঙে গাড়ি খালে পড়ে গেলে প্রাণ হারান 9 জন। স্বজনরা জানান, মাদারীপুরের শিবচর থেকে বরগুনার হলদিয়ায় যাচ্ছিলেন অতিথিরা।
উপজেলার সাথে হলদিয়া ইউনিয়নের মধ্যে যোগাযোগের একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল। বেলা 2টার দিকে অতিথিদের বহনকারী মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এ সময় অটোরিকশার যাত্রী বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা আটকা পড়ে। উদ্ধার হওয়া মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এখনও নিখোঁজ কেউ রয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমার পুরো পরিবার মারা গেছে। আমার পরিবারের মধ্যে আমার বড় বোন, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, এরপরে আমার ভাগ্নিরা ছিল, আমার নাতি ছিল, এরা সবাই মারা গেছে। জামাই বাড়ি মানে মেহমান খাইতে যাইতেছিল, যাওয়ার সময় ব্রিজ ভাঙ্গা পড়ে গেছে। গাড়িটি হলদিয়া ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে পানিতে হলদিয়া খালে নিমজ্জিত হয়। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। গাড়িটা আমাদের ডুবুরিরা স্ট্রেস করতে পারছেন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, আমাদের জানাবেন নিখোঁজ আর কারোর সন্ধান পাওয়া গেছে কিনা, আর যারা হতাহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? সোহার, মূলত কোন নিখোঁজ আরও কেউ রয়েছে কিনা সেগুলো কিন্তু সন্ধান ফায়ার সার্ভিস চালাচ্ছে, কিন্তু আমরা কারো কাছ থেকে, কোনো স্বজনদের কাছ থেকে মূলত জানতে পারি যে কেউ নিখোঁজ আছে কিনা। তবে এখনকার যে পরিস্থিতি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে মূলত হলদিয়া ইউনিয়ন, হলদিয়া থেকে মেয়ের বাড়ি থেকে মূলত বরের বাড়িতে বউ ভাতে মূলত যে আমতলীর পৌর শহরে মূলত তারা যাচ্ছিলেন, যে আজকে ছিল বউ ভাতে। যাওয়ার পথে হলদিয়ার উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি ভেঙে খাদে পড়ে যায়। তবে তাদের এক স্বজন জানিয়েছেন যে এই মূলত এই ব্রিজে ওই গাড়ির মধ্যে মূলত 17 জন ছিল, এর মধ্যে 9 জন কিন্তু মারা যায়, যার মধ্যে কিন্তু নারীর সংখ্যায় বেশি, 2 জন রয়েছে শিশু। এবং এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখতে পেয়েছি যে এখানকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে মরদেহগুলো কিন্তু ট্রাকে উঠানো হচ্ছে। মূলত এগুলো হয়তো তাদের স্বজনদের, তাদের নিজের বাড়িদের নিয়ে যাওয়া হবে, কারণ এদের বাড়ি কিন্তু শিবচর মাদারীপুরের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরগুনা জেলা প্রশাসক রয়েছেন জনাব রফিকুল ইসলাম, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই ঘটনার পরে এবং যারা মারা গেছে এ বিষয়ে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে। আমরা এখন আমতলী হেলথ কমপ্লেক্সে লাশগুলো এখানে রাখা ছিল। এখন এগুলো আমরা পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওখানে আমরা পাঠাচ্ছি। তারপরে লাশগুলো পোস্টমর্টেম শেষে আমরা স্ব পরিবারের যে সদস্যদের কাছে এগুলো হস্তান্তর করা হয়। স্যার, আমরা শুনছিলাম এখানকার জেলা প্রশাসক রফিকুল ইসলাম, তিনি জানাচ্ছিলেন যে মূলত মরদেহগুলো এখন পটুয়াখালী মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে, যেখানে এদের ময়নাতদন্ত করা হবে। এই ছিল আমতলী থেকে। ইমন, ধন্যবাদ আপনাকে ঘটনাস্থল থেকে যুক্ত হয়ে সরাসরি তথ্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা যেতে চাই দুর্ঘটনা কবলিত গাড়িটি যে মাদারীপুরে আছে সেই বিষয়ের আরও তথ্য জানতে আমাদের সহকর্মী আছেন প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, আমাদের জানাবেন যে বরযাত্রীরা তো মাদারীপুরের, এবং নিহতদের যে পরিচয় জানার জন্য আমাদের চেষ্টা চলছে অনেকক্ষণ ধরে। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আদৌ আছে কিনা? হ্যাঁ, পরিচয় মোটামুটি সবার পরিচয় নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ বিয়ের আনন্দ এখন শোকে ম্লান হয়ে গেছে। শুধুমাত্র এই বাড়ি নয়, সমগ্র এলাকা জুড়ে কিন্তু শোকে স্তব্ধ হয়েছে। শত শত মানুষ এই শোকার্ত পরিবারের পাশে আছে। অর্থাৎ এখানে মাহবুব খান, সোহেল খানের যেই পরিবার, অর্থাৎ সোহেল খানের স্ত্রী, মা, শাশুড়ি এবং সোহেলের মামি, 2 মামাতো বোন সহ শুধুমাত্র এই পরিবারের এই আশেপাশ থেকে 7 জন নিহত হয়েছে, এবং তাদের আরো নিকট যেই 2 আত্মীয় তারাও কিন্তু নিহত, মোট 9 জন নিহত হয়েছেন। এবং এই পরিবারটি এই বিয়ের আনন্দে সামিল হতে, নিকট আত্মীয়ের বিয়ের আনন্দে সামিল হতে গত বুধবার তারা বাড়ি থেকে গিয়েছিলেন পটুয়াখালীতে, বরগুনাতে। সেখান থেকে কিন্তু তারা শুক্রবার বিয়েতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এবং আজকে ছিল বৌভাত অনুষ্ঠান। সেই বৌভাত অনুষ্ঠানে তারা যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। এবং দুর্ঘটনা কবলিত স্থানে আমি মাহবুবের সাথে ঠিক কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছে আমার। তিনি জানিয়েছেন যে এই
বাড়িতে যাওয়ার সময় তারা কিন্তু এই দুর্ঘটনায় কবলিত হন এবং তাদের নিকট যেই আত্মীয় রয়েছে বা পরিবারের সদস্য রয়েছে তারা কিন্তু মর্মান্তিকভাবে নিহত হয়েছে এবং এখন তারা দাবি করেছে লাশগুলো যেন দ্রুত তারা এলাকায় বা গ্রামে এনে যেন দাফন করার প্রক্রিয়া তারা শুরু করতে পারেন। এটি মাহবুব আমাদের কাছে কিন্তু মুঠোফোনে দাবি জানিয়েছেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছ থেকে এবং স্বাভাবিকভাবে যেই শোক এবং কান্নার রোল সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং টোটাল সমগ্র এলাকা কিন্তু শোকে মুহ্যমান হয়ে উঠেছে। প্রদ্যুৎ, মর্মান্তিক এই ঘটনার বিষয়ে আরো তথ্য জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের আরো 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বাগেরহাটে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশু পুত্র নিহত হয়েছে। সকালে জেলার ফকিরহাট উপজেলার ধরের ব্রিজ সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেলটি বাগেরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী ও তার শিশু পুত্র। গুরুতর আহত হয় শিশুর মা। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও ফরিদপুরের ভাঙা ও নাটোরের লালপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো 3 জনের। বাস ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটছে এবং মোটরসাইকেলটা অলরেডি বাসের তো নিচে চলে গেছে। পরবর্তীতে আমরা এসে মোটরসাইকেলটা উদ্ধার করছি, বাচ্চার বাবাকে উদ্ধার করছি, বাচ্চাকে উদ্ধার করছি, কিন্তু বাচ্চার বাবা এবং বাচ্চা দুজনেই মৃত। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। আবারও ম্যাচ শুটিং এর ঘটনা হলো যুক্তরাষ্ট্রে। আরকানসাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত আরও 10 জন। আহতদের মধ্যে 2 পুলিশ কর্মকর্তাও রয়েছে। শুক্রবার ফোর্জাইস শহরের একটি সুপার মার্কেটে হয়েছে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হঠাৎ বাইরে থেকে এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী দুর্বৃত্ত। মার্কেটের দেয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আহত হয় হামলাকারী, তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনো। নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে ধ্বংস করা হলো যুক্তরাষ্ট্রের একটি পাওয়ার প্ল্যান্ট। শুক্রবার স্থানীয় সময় সকালে গুড়িয়ে দেয়া হয় মিশিগানের বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রটির একাংশ। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় 9তলা ভবনটি। অনেক দূর ছড়ায় ঘন ও কালো ধোঁয়া। 2022 সালে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে কয়লাচালিত কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নেয় ডেট্রয়েট শহর কর্তৃপক্ষ। 2 বছর পর শহরটির সবচেয়ে বড় ব্যাটারি স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্দেশ্যে ধ্বংস করা হয় ট্রেন্টন চ্যানেল পাওয়ার প্ল্যান্ট। স্বাগত আরও একবার, ফিরে আসলাম সব খবরে। নাটোরে বাসের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে 8 জন আহত হয়েছে। গতকাল রাতে শহরের বড় হরিশপুর এলাকার বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকাগামী বাসের সিরিয়াল নিয়ে শুক্রবার বিকেলে সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদকের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে রাত 12টার দিকে বাস স্ট্যান্ডের পাশে চেয়ারম্যান রোডে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হয় অন্তত 7 জন। এই সংঘর্ষের জেরে রাত 1টার দিকে একই এলাকায় আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 দিন ধরে উত্তেজনা, এরপর মারামারিতে ফরিদপুরের ভাঙায় 3 জন আহত হয়েছে। পুলিশ জানায় গতকাল বিকালে ফুটবল খেলা নিয়ে শরীফাবাদ গ্রামের টুটুল মাস্টারের ছেলের সাথে একই গ্রামের সুজনের ঝগড়া হয়। এ নিয়ে বিভক্ত গ্রামবাসীরা রাতভর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। সকালে ভাঙা উপজেলার ঘারোয়া ইউনিয়নে কয়েকটি গ্রামের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। খবর পেয়ে পুলিশ গ্রামগুলোয় বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে। পরে ভাঙা থানার ওসির হস্তক্ষেপে শরীফাবাদ স্কুল মাঠে 2 পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন। এ সময় 4 জন বহিরাগতকে আটক করা হয়। আবারও ইউক্রেনের জ্বালানি ঘাটকে টার্গেট করল রাশিয়া। বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালিয়েছে বড় ধরনের হামলা। বৃহস্পতিবার দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রাতভর চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিসাইল হামলায় জাপোরিজ্জিয়া এবং লোভিভে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও একটি স্কুল। রাশিয়ার ছোড়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কিয়েভ। পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার 3টি তেল পরিশোধনাগার টার্গেট করেছে ইউক্রেন। রুশ সেনাদের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে তুমুল লড়াইয়ের দাবিও করেছে। রাশিয়ার একাধিক এলাকা লক্ষ্য করে ছড়েছে হাইমার্স রকেট ও ড্রোন। অবশ্য এগুলোর বেশিরভাগই ধ্বংসের দাবি করেছে মস্কো। রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক নিরাপত্তা চুক্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের চুক্তি বাস্তবায়িত হলে বিঘ্নিত হবে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সমঝোতাটি খোদ মস্কো সমর্থিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করবে, ফলে অস্থিতিশীল হয়ে উঠবে অঞ্চলটি। এর আগে এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে আখ্যা দেন চুক্তিটিকে। সম্প্রতি একে অপরকে সামরিক সহায়তা ও নিরাপত্তার সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে মস্কো পিয়ংইয়ং। হামলার শিকার হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয় দুদেশ। নজিরবিহীন ব্ল্যাকআউটের কবলে ইউরোপের কয়েকটি দেশ। শুক্রবার 4 বলকান দেশ, আলবেনিয়া, বসনিয়া, মন্টেনিগ্রো সহ ক্রোয়েশিয়ার বেশ কিছু এলাকায় একযোগে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এতে চরম দুর্ভোগে পড়ে দেশগুলোর নাগরিকরা। ব্ল্যাকআউটের কারণে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় দেশগুলোর রেস্তোরাঁ, ক্লাব, সুপারমার্কেট সহ প্রয়োজনীয় দোকানপাট। বিদ্যুতের অভাবে অকার্যকর হয়ে পড়ে সড়কের ট্রাফিক লাইট, ব্যাহত হয় যান চলাচল। সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ইলেকট্রিসিটি সরবরাহ না থাকায় থেমে যায় কমিউটার ট্রেন চলাচল। এখন পর্যন্ত জানা যায়নি ব্ল্যাকআউটের কারণ। ধারণা, তীব্র দাবদাহে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে এই গোলযোগ। অতিরিক্ত গরমে বেশ কয়েকদিন ধরে অঞ্চলটিতে বিদ্যুতের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। দক্ষিণ ইউরোপের ওই দেশগুলোতে কয়েকদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। ব্রিক্সের সদস্য হতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও জানান, তিস্তা প্রকল্পে ভারত সহযোগিতা করতে আগ্রহী, ফলে শিগগিরই আসছে ইতিবাচক বার্তা বলেও জানান তিনি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রযুক্তি সহায়তা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় দুই দেশ একত্রে কাজ করবে বলেও জানান মন্ত্রী। তিস্তা রিভার ম্যানেজমেন্ট নিয়েও কথা হয়েছে। যে কোনো ফরম্যাটে ব্রিক্স যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে নতুন দেশকে সদস্যভুক্ত করবে, সেই ক্ষেত্রেও বা যদি পার্টনার কান্ট্রি করে, যেভাবেই হোক আমরা ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই এবং সেটি আমরা ভারতবর্ষকে বলেছি। ভারতবর্ষ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। খাগড়াছড়িতে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক যোগা প্রদর্শন সম্পন্ন হয়েছে। জেলা যোগা সেন্টারের উদ্যোগে এর আয়োজন করা হয়। ভোর 5:30টায় খাগড়াছড়ি সদরস্থ 0 মাইল থেকে প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে আলুটিলা পর্যটন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়। সভা শেষে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম প্রদর্শন, প্র্যাকটিক্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে জেলার বিভিন্ন স্থানের যোগা প্রশিক্ষণার্থীরা যোগ দেয়। যোগ ব্যায়াম দিবস যোগ সম্পর্কে সাধারণ মানুষকে আগ্রহী করে তুলবে, এমন প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা। আরও অবনতি হয়েছে চীনের বন্যা পরিস্থিতির। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে এ পর্যন্ত 47 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অনেকে। টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং। প্রবল বর্ষণে ফসলি জমি সহ তলিয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা। একাধিক ব্রিজ ও সেতু ভেঙে পড়ায় বিপর্যস্ত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। এখনও বন্যার পানিতে আটকা পড়ে আছেন অনেকে। হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এখনও চলছে উদ্ধার কাজ। নজিরবিহীন দুর্যোগে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির শিকার 1.5 লাখের বেশি মানুষ। ধারণা, এ পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় $650 মিলিয়ন। অঞ্চলটিতে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রেকর্ড করা হয় সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত, যার জেরে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। আবারও তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ভয়াবহ দাবানলে পড়ছে গ্রিসের দক্ষিণাঞ্চল। প্রাণ হারিয়েছেন অন্তত একজন।
প্রচণ্ড তাপদাহের জেরে গত শুক্রবার থেকে শুরু হয় দাবানল। তীব্র বাতাসের কারণে দ্রুত চারপাশের বনাঞ্চলে ছড়ায় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় প্রতি 10 মিনিটেই আসছে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর। দাবানলের কারণে দক্ষিণাঞ্চলে জারি হয়েছে জরুরি অবস্থা। দ্রুত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার বাতাসের বেগ কিছুটা কমে এলেও জারি থাকবে জরুরি অবস্থা। এই ছিল আজকের মতো সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।